গেল ১.৫ দশকের সময় যেন থমকে ছিল বাংলাদেশের সামরিক আধুনিকায়নের ক্ষেত্রে। আশেপাশের দেশগুলো যেখানে যুদ্ধ প্রযুক্তি আর প্রযুক্তিগত অগ্রগতিতে নিজেদের ক্রমাগত ঝালিয়ে নিচ্ছিল, সেখানে বাংলাদেশ ছিল অনেকটা স্থবির। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের পর দৃশ্যপট দ্রুত বদলাতে শুরু করেছে। একের পর এক সিদ্ধান্তে যেন নতুন এক যুগে প্রবেশ করেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। যুদ্ধবিমান কেনা থেকে শুরু করে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম সংগ্রহ সবকিছুই ইঙ্গিত দিচ্ছে এবার বাংলাদেশ সত্যি ভবিষ্যতের যুদ্ধ প্রস্তুতির দিকে এগোচ্ছে। আর এই ধারাবাহিকতার সর্বশেষ অধ্যায় হতে যাচ্ছে জাপানের সঙ্গে এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, যা আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে বাংলাদেশের অবস্থান পাল্টে দিতে পারে। এই চুক্তি শুধু সামরিক শক্তি নয়, বরং এক নতুন কৌশলগত দিগন্তের প্রতীক। টোকিওর সঙ্গে এমন চুক্তি করার মাধ্যমে বাংলাদেশ একদিকে যেমন প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নত বিশ্বের সান্নিধ্য পাবে, তেমনি আন্তর্জাতিক নিরাপত্তা নীতিতেও নতুন বার্তা দেবে। খবরটি প্রথম আলোচনায় আসে যখন গত মে মাসে ডক্টর ইউনূস সরাসরি সফরে জাপান যান। সেখানেই জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকে উঠে আসে এই চুক্তির প্রসঙ্গ। দুই পক্ষ তখনই নীতিগতভাবে সম্মত হয় যে বাংলাদেশ ও জাপান একটি বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি করবে, যার আওতায় থাকবে প্রতিরক্ষা সরঞ্জাম বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা এবং যৌথ গবেষণা। তবে প্রশ্ন হচ্ছে, জাপানের জন্য এই চুক্তি এতটা গুরুত্বপূর্ণ কেন? কারণ সম্প্রতি বছরগুলোতে জাপান তাদের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির নীতিতে বড় পরিবর্তন এনেছে। দীর্ঘদিন ধরে যে দেশ সামরিক সরঞ্জাম বিক্রিতে সংযম দেখাতো, এখন তারা আইন পরিবর্তন করে এশিয়ার বিভিন্ন দেশে অস্ত্র ও প্রযুক্তি রপ্তানি শুরু করেছে। বাংলাদেশের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা দেশ জাপানের এই পরিকল্পনার একটি বড় অংশ হতে পারে, এমনটাই ধারণা কূটনৈতিক মহলের। ফলে এই চুক্তির মাধ্যমে টোকিও শুধু অর্থনৈতিক নয়, সামরিক প্রভাবও বাড়াতে পারবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায়। চুক্তিটির নাম রাখা হয়েছে সমরাস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় চুক্তি। এটি জাপানের নিজস্ব প্রতিরক্ষা নীতির কাঠামোর ওপর ভিত্তি করে তৈরি। চুক্তির মূল বিষয়বস্তু তিনটি বড় দিককে কেন্দ্র করে গড়ে উঠেছে: প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর, যৌথ গবেষণা ও প্রযুক্তি বিনিময় এবং কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা। প্রথম দিকটি অনুযায়ী বাংলাদেশ সরাসরি জাপানের কাছ থেকে নৌ টহলযান, যোগাযোগ সরঞ্জাম, নজরদারি ব্যবস্থা ও অপ্রাণঘাতী সামরিক প্রযুক্তি সংগ্রহ করতে পারবে। দ্বিতীয় দিকটি, যা সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, তা হলো যৌথ গবেষণা ও প্রযুক্তি বিনিময়। এতে বাংলাদেশের হাতে খুলে যাবে সাইবার নিরাপত্তা, উপকূলীয় নজরদারি, এমনকি স্যাটেলাইট প্রযুক্তির মতো অগ্রসর ক্ষেত্রগুলোতে যৌথ গবেষণার সুযোগ। আর তৃতীয় দিকটি হলো নিয়ন্ত্রণ ব্যবস্থা, যার অধীনে এই প্রযুক্তি বা সরঞ্জাম তৃতীয় কোনো দেশে হস্তান্তর করা যাবে না এবং আন্তর্জাতিক মানের কড়া শর্তে ব্যবহৃত হবে। কিন্তু এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ কি লাভ পাবে? এই প্রশ্নের উত্তর অনেক গভীর। প্রথমত, এটি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে। সামরিক বিশ্লেষকদের মতে জাপানের সঙ্গে এই সহযোগিতা বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এক ধরনের প্রযুক্তিগত বিপ্লব এনে দিতে পারে। শুধুমাত্র সরঞ্জাম নয়, জ্ঞান, কৌশল এবং প্রযুক্তিগত প্রশিক্ষণের ক্ষেত্রেও এটি হবে বড় অর্জন। দ্বিতীয়ত, বাংলাদেশের সাইবার ও সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থা এক নতুন উচ্চতায় পৌঁছাবে। জাপান বিশ্বের অন্যতম প্রযুক্তি নির্ভর দেশ, বিশেষ করে নজরদারি, স্যাটেলাইট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নিরাপত্তা প্রযুক্তিতে তাদের দক্ষতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ফলে এই চুক্তির মাধ্যমে উপকূলীয় নজরদারি, নৌ টহল জাহাজ ব্যবস্থাপনা, এমনকি গভীর সমুদ্রে যোগাযোগ সক্ষমতা ব্যাপকভাবে উন্নত হবে। বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা রক্ষা করা আগের চেয়ে আরও সহজ হবে। একই সঙ্গে সাইবার স্পেসে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও তথ্য সুরক্ষায় জাপানি প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃতীয়ত, এই চুক্তি থেকে আর্থিক সুবিধাও পেতে পারে বাংলাদেশ। অতীতে যখন জাপানের সঙ্গে সামরিক সরঞ্জাম কেনার প্রাথমিক আলোচনা হয়েছিল, তখন বাংলাদেশ আর্থিক সীমাবদ্ধতার বিষয়টি স্পষ্ট করে জানিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে টোকিও ইঙ্গিত দিয়েছিল প্রয়োজনে তারা বিশেষ আর্থিক সহায়তা বা স্বল্প সুদে সরঞ্জাম সরবরাহের সুযোগ বিবেচনা করবে। চুক্তি স্বাক্ষরিত হলে এই আর্থিক সুবিধাগুলো বাস্তব রূপ নিতে পারে, যা বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য প্রাপ্তি হবে।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুজ্জামান মনে করেন, এই চুক্তিতে বাধ্যতামূলক কোনো কড়া শর্ত না থাকায় বাংলাদেশ অনেকটা স্বাধীনভাবে নিজেদের সুবিধা মতো ব্যবহার করতে পারবে। তার মতে এটি কৌশলগত ভারসাম্য রক্ষার এক চমৎকার পদক্ষেপ। তবে সবকিছুর মধ্যেই আছে এক সূক্ষ্ম ঝুঁকি। বাংলাদেশের দীর্ঘদিনের সামরিক সহযোগী চীন হয়তো এই নতুন অংশীদারিত্বে অস্বস্তি বোধ করতে পারে, কারণ বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের একটি বড় অংশ আসে চীনের কাছ থেকে। জাপানের সঙ্গে নতুন সম্পর্ক ঘনিষ্ঠ হলে বেইজিংয়ের কূটনৈতিক অবস্থান নিয়ে কিছু প্রশ্ন উঠতে পারে। ফলে ঢাকাকে এখন অত্যন্ত সতর্কভাবে ভারসাম্য রক্ষা করে এগোতে হবে। একদিকে পুরনো মিত্র চীনের সঙ্গে সম্পর্ক বজায় রেখে অন্যদিকে নতুন প্রযুক্তি সহযোগী জাপানের সঙ্গে বন্ধুত্ব গভীর করতে হবে। বিশ্লেষকরা বলছেন, এটি বাংলাদেশের পররাষ্ট্র নীতির এক সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা। জাপান কেবল বাংলাদেশের সঙ্গে নয়, ভারত, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ফিলিপাইন ও মঙ্গোলিয়ার সঙ্গেও একই ধরনের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে। অর্থাৎ টোকিও স্পষ্টভাবে এশিয়ার এক নতুন নিরাপত্তা নেটওয়ার্ক গড়ে তুলছে, যার অংশ হচ্ছে বাংলাদেশ। সব দিক বিচার করলে দেখা যায় এই বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের জন্য এক উইন উইন পরিস্থিতি তৈরি করতে পারে। এটি শুধু সামরিক শক্তি বাড়াবে না, বরং দেশের প্রযুক্তিগত দক্ষতা ও আন্তর্জাতিক অবস্থানকে আরও সুদৃঢ় করবে। প্রতিরক্ষা কূটনীতিতে এটি এক নতুন অধ্যায়, যেখানে অস্ত্র কেনা বেচার বাইরেও রয়েছে কৌশল, ভারসাম্য এবং প্রযুক্তির রাজনীতি। চীনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক অক্ষুণ্ণ রেখেও যদি বাংলাদেশ জাপানের মতো উন্নত প্রযুক্তির দেশকে পাশে পায়, তবে এটি নিঃসন্দেহে এক কৌশলগত মাইলফলক হয়ে থাকবে। এখন দৃষ্টি সবার চলতি বছরের মধ্যেই ঢাকা ও টোকিও কতটা সফলভাবে এই চুক্তি বাস্তবায়ন করতে পারে এবং তার মধ্যে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে কি পরিবর্তন আসে, সেটাই দেখার বিষয়। আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই আগ্রহ ভরে অপেক্ষা করছে বাংলাদেশের এই কৌশলগত অগ্রযাত্রার পরবর্তী অধ্যায় দেখার জন্য। প্রিয় দর্শক, প্রশ্ন থেকে যায়, এই চুক্তি কি সত্যিই বাংলাদেশের জন্য সঠিক সিদ্ধান্ত? সময়ই তার উত্তর দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, এই পদক্ষেপ বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন সূচনা হিসেবে জায়গা করে নেবে। রিফাত আরা ইসলাম, ইনফো প্লাস 24।